ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসি। এর আগে আমরা 26টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 27 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। এখানে 25টি প্রশ্ন নিয়েছি। 25টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্যের সহযোগিতায় আসনে বসছিলেন, তোমরা জানো। শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় সম্রাট বিন্দুসার, তার পুত্র অশোক, অর্থাৎ শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবে অশোক। আর যদি শেষ সম্রাট বলা হয় তাহলে শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। পরবর্তীকালে বৃহদ্রথকে পরাজিত করে তোমরা জানো পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশের রাজধানী যদি বলা হয় তাহলে রাজধানী হয়ে যাবে পাটলিপুত্র। চলো 2 নম্বর কি আছে দেখি। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? মোট পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল। এদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালির মধ্যে। এর আগে আরো 2টি যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ, যেটা 1526, তোমরা আশা করি জানো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর। এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে আকবরের যে অভিভাবক বৈরাম খাঁ তার সাথে হিমুর হয়। হিমু হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ হিন্দু রাজা বলা হয়, হেমচন্দ্র বিক্রমাদিত্য, ইনাকে হিমু বলা হয়। ইনার সাথে যুদ্ধ হয়েছিল এবং আকবর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। তাহলে 3টি যুদ্ধ, একটা হচ্ছে 1526, আর একটা হচ্ছে 1556, আর একটা 1761। 1761 যে তৃতীয় পানিপথের যুদ্ধ, এখানে মারাঠাদের পক্ষ থেকে মারাঠা পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। এই বালাজি বাজিরাওকে নানা সাহেব বলা হতো। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, নানা সাহেব নামে কে পরিচিত? কাকে বলা হয়? বালাজি বাজিরাওকে। ঠিক আছে, মনে রাখবে। এই তৃতীয় পানিপথের যুদ্ধে বালাজি বাজিরাও তার মারাঠা বাহিনী পরাজিত হয় এবং শোকে তিনি মারা যান পরবর্তীকালে। মারাঠা সেনাপতি কারা ছিলেন? মারাঠা সেনাপতি ছিলেন সদাশিবরাও ভাউ আর বিশ্বরাও। ঠিক আছে। আচ্ছা, মারাঠাদের এই তৃতীয় পানিপথের যুদ্ধ হওয়ার কারণটা কি ছিল? সে সময় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। ভারতের পূর্বে অবস্থান করছে ব্রিটিশরা। বাকি এই যে ছোটখাটো জায়গাগুলো দেখতে পাওয়া যায়, এখানে নানান ইউরোপীয় দেশগুলো রয়েছে, যেমন পর্তুগিজ আছে, স্পেনের লোক আছে, তারা এখানে বসবাস করছে নানান জায়গায় সাউথে। আর সবুজ অংশটায় অবস্থান করছে মারাঠারা, এখানে রয়েছে আফগানরা। তো মারাঠাদের ভয়ে আহমদ শাহ আবদালি মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন এবং এখানে মারাঠারা পরাজিত হয়। আহমদ শাহ আবদালির কাছে, দুরানি বংশের শাসক আহমদ শাহ আবদালির কাছে মারাঠারা পরাজিত হয়। যেহেতু মারাঠার একটা আধিপত্য সে সময় ভারতবর্ষের বুকে ছিল, মারাঠা সাম্রাজ্য আস্তে আস্তে পতনের পথে যায় এবং ইংরেজের পক্ষে ভারতের সাম্রাজ্য বিস্তার করা একটা দিক খুলে যায় এই যুদ্ধের পর। তাহলে তৃতীয় পানিপথের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটি 1761 সালে হয়েছিল। ঠিক আছে। চলো 3 নম্বর কি আছে, হুমায়ুন নামার লেখককে? হুমায়ুন নামার লেখক হচ্ছেন গুলবদন বেগম। অপশন সি, গুলবদন বেগম হচ্ছেন বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের সৎ বোন ছিলেন এই গুলবদন বেগম। সম্রাট আকবর গুলবদন বেগমকে এই হুমায়ুননামা লেখার অনুরোধ করেছিলেন। এর ফলে হুমায়ুনের জীবন এবং মুঘল দরবারের বিবরণ সম্পর্কে হুমায়ুননামা লিখেছিলেন এই গুলবদন বেগম। ঠিক আছে। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র কোনটি? পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হচ্ছে কাস্পিয়ান সাগর। অন্তর্দেশীয় সমুদ্র বলতে হ্রদও বলা চলে। কাস্পিয়ান সাগর কোথায় আছে? কাস্পিয়ান সাগর আছে পূর্ব ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে আছে। এই জায়গাটা লক্ষ্য করো। সেন্ট্রাল এশিয়া যেটাকে বলা হয়, সেন্ট্রাল এশিয়ার 5টা কান্ট্রি আছে, তোমরা জানো, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান। এই 5টা নিয়ে হচ্ছে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার 5টা দেশকে বলা হয়। ঠিক এই জায়গাটাতেই রয়েছে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। ঠিক আছে। কোন কোন সীমানা ছুঁয়ে রয়েছে কাস্পিয়ান সাগরকে? আজারবাইজান আছে, ইরান আছে, কাজাখস্তান আছে, রাশিয়া আছে এবং তুর্কমেনিস্তান আছে। ঠিক আছে। এটি পৃথিবীর বৃহত্তম হ্রদ। কাস্পিয়ান সাগরকে পৃথিবীর বৃহত্তম হ্রদ বলা হয় বা অন্তর্দেশীয় সমুদ্র বলা হয়। 5 নম্বর, কোন নদী সাংপো এবং দিহং নামে পরিচিত? সাংপো এবং দিহং নামে পরিচিত নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদ উৎপত্তি হয়েছে হিমালয়ের কৈলাস পর্বতমালার চেমায়ুদুং হিমবাহ থেকে। সেখানে উৎপত্তি হওয়ার পর চীনের তিব্বত অঞ্চলে, তিব্বত অঞ্চল চীনের নয়, তিব্বত দখল করেছে চীন, এই তিব্বত অঞ্চল থেকে ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হয়েছে। তিব্বত অঞ্চলে কি নামে প্রবাহিত হয়েছে? ইয়ারলুং সাংপো নামে। অর্থাৎ তিব্বত অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে, এইখানের নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। এখানে কৈলাস পর্বতের এখানে উৎপত্তি হয়েছে চেমাংদুং হিমবাহ থেকে, তারপর এখানে নাম হয়েছে ইয়ারলুং সাংপো। তারপর এটা পূর্ব দিকে প্রবাহিত হয়ে এখানে ভারতে প্রবেশ করেছে। ভারতের কোথায় প্রবেশ করেছে? আসামে প্রবেশ করেছে, অরুণাচল প্রদেশ হয়ে আসামে। তো অরুণাচল প্রদেশের কিছুটা অংশ বোয়ার জন্য এই অরুণাচল প্রদেশের অংশটাকে বলা হয় দিহাং। চিনটাকে কাটি। তিব্বত অঞ্চলের নাম হচ্ছে ইয়ারলুং সাংপো আর অরুণাচল প্রদেশের নাম হচ্ছে দিহাং। এরপর
এই নদ অরুণাচল প্রদেশ পার হয়ে অসমে প্রবেশ করে এবং অসমে ব্রহ্মপুত্র নাম নেয়। এরপর ভারতের গঙ্গা নদী এখানে পশ্চিমবঙ্গে এসে ফারাক্কাতে এসে দুভাগ হয়ে যায়। এক ভাগ ভাগীরথী হয়ে চলে যায় পশ্চিমবঙ্গ হয়ে, কলকাতা হয়ে হুগলি নদীতে মিশে যায়, হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। আর একটা ভাগ যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয় পদ্মা। এরপর এদিক থেকে আসছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র এসে যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নাম হয় যমুনা। এখানে পদ্মা এবং যমুনা একসাথে মিশে আবার গিয়ে বঙ্গোপসাগরে এসে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তার নাম হচ্ছে মেঘনা, মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের প্রবাহিত ধারা। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2900 কিলোমিটার, 2850 কোথাও কোথাও আছে, কিন্তু ভারতে প্রবাহিত অংশটি হচ্ছে 916 কিলোমিটার। এই ব্রহ্মপুত্র নদকে পূর্বে লোহিত বা লোহিত নদ বলা হতো। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা, আর একটা শাখা হচ্ছে বানার। ঠিক আছে, এগুলো মনে রাখবে। 6 নম্বর, বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। কেন বলা হয়? কারণ প্রতি বছরই কোশি নদীতে প্রচুর পরিমাণে প্রবল বন্যা হয় এবং আশেপাশে এরিয়ায় ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়। দীর্ঘকাল যাবৎ এরকম হচ্ছে, এখনো পর্যন্ত এরকম হয়ে চলেছে। মানুষের সব কিছু হারিয়ে যায়, শেষ হয়ে যায়, ফলে মানুষ নিঃস্ব হয়ে যায় এবং এই জন্য এই নদীকে, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে, যদি বাংলার দুঃখ বলে তাহলে হবে দামোদর নদ, যে কারণে ঘাটাল মাস্টার প্ল্যান তোমরা সবাই জানো। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। 7 নম্বর, 0 কেলভিন উষ্ণতায় সীসা ও টিনের মতো ধাতু কিসে পরিবর্তিত হয়? সীসা ও টিনের মতো ধাতু 0 কেলভিন উষ্ণতায় অতি পরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টরে পরিণত হয়। এই 0 কেলভিন তাপমাত্রা, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা যদি ডিগ্রি সেলসিয়াসে আমরা বলি তাহলে সেটা হবে -273.15। এটা মনে রাখবে, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যখন সীসা ও টিনের মতো ধাতুকে নিয়ে আসা হবে তখন তাদের মধ্যে রোধটা একদম শূন্য হয়ে যায়, অর্থাৎ কোনো রোধ থাকে না। এই অবস্থাটাকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। অর্থাৎ এই অবস্থায় যদি বিদ্যুৎ পরিবহন করা হয় তাহলে কোনো রোধ থাকবে না, অর্থাৎ বিদ্যুৎ সহজেই যাতায়াত করতে পারবে। 8 নম্বর, ইউরোপের ককপিট নামে পরিচিত কোন দেশ? ইউরোপের ককপিট বলা হয় ইউরোপের বেলজিয়ামকে। কেন বলা হয়? কারণ বেলজিয়ামের ভৌগোলিকগত অবস্থান এমন জায়গায় যেখান থেকে যে কোনো যুদ্ধ খুব সহজে পরিচালিত করা যায়। এই জন্য পূর্বে যে কোনো দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলো বা প্রথম বিশ্বযুদ্ধ, এই বেলজিয়ামকে ইউজ করে সবসময় যুদ্ধ করত। সবাই চাইতো বেলজিয়ামের দখল নিতে, কারণ এইখান থেকে ভালোভাবে যুদ্ধ পরিচালনা করা যাবে। যেমন বিমানের ককপিট, তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে, বিমানের ককপিট থেকে যেমন বিমানটাকে ঠিকমতো পরিচালনা করা যায়, একই রকমভাবে বেলজিয়ামকে পরিচালনা করা যেতে বলে এটাকে ইউরোপের ককপিট বলা হয়। বেলজিয়ামের অবস্থানটা কোথায়? বেলজিয়ামের অবস্থান দেখো, এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলজিয়ামের অবস্থান। ঠিক আছে, চলো 9 নম্বর কি আছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে? ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, এ কথাটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের ডিপিএসপিতে, অর্থাৎ নির্দেশমূলক নীতিতে। নির্দেশমূলক নীতি আছে ভারতের সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারাতে আছে। এই ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, পরীক্ষাগুলো আসে। ডিপিএসপিকে হাইকোর্টে বলবৎ করা যায় না, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষার প্রশ্ন আসে। এই ডিপিএসপিতে 39D-তে বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ ভারতের পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। কিন্তু ডিপিএসপি একটা নির্দেশমূলক নীতি, এটা কোনো বাধ্যতামূলক নয়। এটাকে ভারতের একটা চালনা করার জন্য, ভারতকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য একটা নির্দেশনা মাত্র। 10 নম্বর, নরওয়ের রাজধানী কোনটি? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এটা হচ্ছে নরওয়ের অবস্থান। ঠিক আছে, এই যে যদি বিশ্বের মানচিত্রে দেখো তাহলে এখানে দেখতে পাবে নরওয়ের অবস্থান ইউরোপের একদম উপরে। এই নরওয়ে একটি নর্ডিক দেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান দেশ 3টি আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এবং এই 3টে দেশের সাথে আরও 2টো দেশ যদি মিলিয়ে নেওয়া হয়, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড, তাহলে সেগুলো হয়েছে নর্ডিক দেশ। এই 5টি দেশ প্রায় এদের ভৌগোলিক দিক থেকে বা সাংস্কৃতিক দিক থেকে এদের সামঞ্জস্য আছে, এদের মিল আছে, এই জন্য এদের নর্ডিক দেশ বলা হয়। ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো বলা হয়? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এগুলো মনে রাখবে, বিভিন্ন জিনিস আলোচনার ক্ষেত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা বলা হয়, নর্ডিক দেশের কথা বলা হয়, তখন এই দেশগুলোর কথা বলা হচ্ছে, এটা তোমরা মনে রেখো। 11 নম্বর, যে কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন? 1942 ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে 1945 সালে 1945, সেই সময় ভারতের কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।
পিস প্রস্তাব ভেস্তে গিয়েছিল, কারণ ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ভারত রাজি হয়নি। আর 1945 সালের প্রস্তাব সেখানেও ভেস্তে গিয়েছিল, কারণ সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব এনেছিল। 12 নম্বর, সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ কোন সমবায় থাকে? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, না দুটো সমবায় থাকে? গার্হস্থ্য বৈদ্যুতিক তার সমান্তরাল সমবায় থাকে, যেখানে আমরা একটা তারের থেকে বিভিন্ন দিকে কানেকশন করতে পারি, এবং যদি একটা কোনোভাবে কোনো যন্ত্র ত্রুটিও হয় তাহলে বাকি কানেকশনগুলো ঠিকঠাক থাকে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়ে যায়, একটা কানেকশন যদি খারাপ হয়ে যায় সিরিজ কানেকশনের ক্ষেত্রে, তাহলে বাকিগুলো কিন্তু সব খারাপ হয়ে যায়, যেটা আমরা জেনারেটর ক্ষেত্রে দেখতে পাই। ঘরের যেটা সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, এটা মনে রাখবে, ঠিক আছে? বা প্যারালাল কানেকশন এটাও বলা হয়। এটা বলা হয় সিরিজ কানেকশন, এটা বলা হয় প্যারালাল কানেকশন। 13 নম্বর, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো দ্বারা প্রদান করা হয়, এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পায় 1999 সালে। পশ্চিমবঙ্গের যে সুন্দরবন রয়েছে, যেটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, এটিও 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জায়গা পেয়েছে। 14 নম্বর, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে? ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে 25শে জানুয়ারি। 2011 সালের 25শে জানুয়ারি নির্বাচনী আয়োগের প্রতিষ্ঠা দিবসে, যেটা 61তম প্রতিষ্ঠা দিবস ছিল, তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এই দিবসের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে প্রথম মহিলা রাষ্ট্রপতি বলা হয়, এটা তোমরা মনে রাখবে। 15 নম্বর, সিএনজি এর প্রধান উপাদান কোনটি? সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে, একটা উপাদান তোমার মনে রাখবে, সেটা হচ্ছে মিথেন। বাকি অন্যান্য উপাদান কিছু থাকে, কিন্তু মিথেনটাই মূল উপাদান, তাই মিথেনটাই মনে রাখবে, বাকিগুলো মনে রাখার প্রয়োজন নেই। সিএনজির পুরো ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর যদি এলপিজি বলে তাহলে সেটা হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটার মূল উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন, দুটোই প্রায় 40-50%-এর কাছাকাছি বা 60%-এর কাছাকাছি প্রোপেনটা থাকে। আরও কিছু টার্ম আছে, তোমাদের যদিও এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু এগুলো জেনে রাখা ভালো, যদি কোনো সময় দিয়ে দেয় তাহলে তোমাদের কাজে লাগবে। যেমন এলএনজি আছে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। যেমন পিএনজি আছে, পাইপড ন্যাচারাল গ্যাস, যেটা বাড়িতে বাড়িতে আমাদের গ্যাস দেওয়ার ব্যবস্থা করছে, সেটাকে বলা হয় পিএনজি। তাহলে এটা আসতেও পারে, এটা জেনে রাখবে। পিএনজি মানে পাইপড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? সিএসজি মানে কোল সিং গ্যাস, আর এনজিএল ন্যাচারাল গ্যাস লিকুইডস। মনে রাখা ভালো, পরীক্ষা দিয়ে দিতে পারে, আজ পর্যন্ত দেয়নি কিন্তু দিতেও পারে। 16 নম্বর, নিচে উল্লিখিত কোনটি প্রকৃত ফল নয়? ফল দুই রকমের, প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। যে ফলগুলো ফুলের ডিম্বাশয় থেকে ফলে পরিণত হয় তাকে বলা হয় প্রকৃত ফল, এবং যেগুলো ডিম্বাশয় ছাড়া বাকি অংশগুলো, যেমন বৃতি, দলমণ্ডল, এগুলোর থেকেও ফলে পরিণত হয়, তাকে বলা হয় অপ্রকৃত ফল। প্রকৃত ফলের এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আপেল। এবং বাকি যদি তোমরা বলো আম, জাম, লিচু, পেঁপে, পেয়ারা, আতা, নারকেল, আঙ্গুর, তরমুজ, কমলালেবু, ধান, এগুলো সব প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল কলা, কাঁঠাল, চালতা, নাশপাতি, কাজু বাদাম, ডুমুর, স্ট্রবেরি, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। 17 নম্বর, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্রোটিনের অভাবে হয় অপশন সি, কোয়াশিওরকর। আরেকটা রোগ আছে প্রোটিনের অভাবে, সেটা হচ্ছে মেরাসমাস। এটা প্রোটিন এবং ক্যালোরি দুটোর অভাবেই হয়ে থাকে, ঠিক আছে? এই রোগটি হলে কি হয়ে যায়? শিশুদের পেট ফুলে যায়, চামড়া শুষ্ক ফ্যাকাশে হয়ে যায়। ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। 18 নম্বর, এল নিনো কি? এল নিনো হচ্ছে একটি জলবায়ুগত ঘটনাবলী, যেখানে প্রশান্ত মহাসাগরের উপরে এল নিনো এবং লা নিনো ঘটে থাকে। এল নিনো হচ্ছে একটা স্পেনিশ শব্দ, যার অর্থ হচ্ছে ছোট ছেলে, যেটা সাধারণত যীশু খ্রিস্টকে উল্লেখ করে বলা হয়। আর একটা হচ্ছে লা নিনা, লা নিনার অর্থ হচ্ছে ছোট মেয়ে। প্রশান্ত মহাসাগরে সমুদ্রের জলের উষ্ণতা যদি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা হচ্ছে এল নিনো। আর যদি স্বাভাবিক অবস্থার চেয়ে জল শীতল হয়ে যায়, তখন সেটা হচ্ছে লা নিনা। এল নিনো এবং লা নিনা গোটা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 19 নম্বর, 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। 2032-এ যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ঠিক আছে? এছাড়াও আমাদের কিছুদিন বাদেই 2026 সালে শীতকালীন অলিম্পিক হবে। অলিম্পিক তো দু রকমের হয়, আশা করি তোমরা জানো। যদি নাও জানো তাও জেনে রাখো, যেটা আমরা অলিম্পিক জানি সাধারণত সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। আর একটা অলিম্পিক হয়, সেটা হচ্ছে শীতকালীন অলিম্পিক। এই গেমটা ইতালির মিলান এবং কর্টিনা ডি এমপোজেতে অনুষ্ঠিত হবে। এটি 6 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। 20 নম্বর, কালকুট কার ছদ্মনাম? কালকুট হচ্ছে অপশন সি, সমরেশ বসুর ছদ্মনাম।
নারায়ণ দেবনাথের টেনিদা বিখ্যাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। এছাড়াও আরও কিছু ছদ্মনাম তোমরা এখানে জেনে নাও। কালপুরুষ হচ্ছে সুবোধ ঘোষের ছদ্মনাম, মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম, পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি, তোমরা পারো তো খাতায় লিখে নাও। বনফুল বলাইচাঁদের ছদ্মনাম, বেঙ্গাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললাম তোমাদের অনিলা দেবী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ঠিক আছে। 21 নম্বর, সেকারিন কি দিয়ে তৈরি হয়? সেকারিন তৈরি হয় অপশন সি টলুইন দিয়ে তৈরি হয়। স্যাকারিন হচ্ছে চিনির মতো মিষ্টি, চিনির চাইতে 300 থেকে 500 গুণ মিষ্টি সম্পন্ন একটি রাসায়নিক, যেটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কিসে হিসেবে ব্যবহার করা হয়? নানা রকম পানীয়তে ব্যবহার করা হয়, ক্যান্ডি, কুকিজ, ওষুধের ক্ষেত্রে এই মিষ্টতা আনার জন্য ব্যবহার করা হয় স্যাকারিন। কিন্তু আমরা চিনিতে যে ক্যালোরি পাই, অর্থাৎ চিনি একটা খাদ্য বস্তু, স্যাকারিন কোনো খাদ্য বস্তু নয়, এর কোনো শক্তি নেই। ক্যালোরি থাকলে তবেই তো শক্তি বোঝাবে, কোনো ক্যালোরি নেই স্যাকারিনের মধ্যে। স্যাকারিন প্রস্তুতির আদি পদ্ধতি হচ্ছে র্যানসেন এবং ফলবার্গের পদ্ধতি। এখানে কাঁচামাল টলুইনটে ব্যবহার করা হয়। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে অর্থোক্লোরোটলুইন। ঠিক আছে। চলো 22 নম্বর কি আছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক কোন ব্যবস্থা নিতে পারে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাংক নানা রকম ব্যবস্থা নেয়, এবং রিজার্ভ ব্যাংকেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয়। তার জন্য তারা সুদের হারটা বাড়িয়ে দেয়। কিসের সুদের হার বাড়িয়ে দেয়? যে রিভার্স রেপো রেট আছে তার সুদটা বৃদ্ধি করে দেবে। এরপর ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা ব্যাংকে রাখতে হয় রিজার্ভ ব্যাংকের কাছে, রেশিওটা বাড়িয়ে দেয়, এবং প্রয়োজনে তারা খোলা বাজারে বন্ডও বিক্রি করে। অর্থাৎ অপশান ডি উপরের সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। এই সম্পর্কে তোমরা বিস্তারিত আমি এর আগেও আলোচনা করেছি, এই ভিডিওতে আমি এখানে আলোচনা করছি না, পরবর্তীকালে আমি অবশ্যই আবার আলোচনা করব। 23 নম্বর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন লোকসভার স্পিকার। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বিরোধী দলের কোনো সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব আয় ব্যয়টা নির্ধারণ করে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার যে হিসাব নিকাশগুলো সেগুলো আবার পুনরায় পরীক্ষা করে প্যাক। ঠিক আছে। 1967 সাল পর্যন্ত শাসক দলের সদস্যরা নেতৃত্ব দিত, অর্থাৎ চেয়ারম্যান হতো। পরবর্তীকালে এই চেয়ারম্যানটা চেঞ্জ করা হয়। আবার স্বচ্ছতা আনার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রে আবার স্বচ্ছতা আনার জন্য পিএসসির চেয়ারম্যান করা হয়, বিরোধী দলের কোনো নেতাকে বা নেত্রীকে করা হয়। ঠিক আছে। 24 নম্বর, সম্প্রতি ভারতের অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে পাকিস্তান কোন অপারেশন কার্যকর করেছিল? ভারতের অপারেশন সিন্দুর, পেহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভারত যে অপারেশন সিন্দুর করেছিল, তার প্রত্যাঘাতে পাকিস্তানও একটা অ্যাটাক করেছিল, ড্রোন হামলা এবং মিসাইল হামলা করেছিল। তাদের সেটা আমরা যেমন অপারেশন সিন্দুর নাম রেখেছিলাম, ওরা নাম রেখেছিল অপারেশন বুনিয়ান আল মারসুস। ওনাদের ট্যালেন্টেড ফিল্ড মার্শাল আসিম মুনির নামটি রেখেছিলেন। এই কথাটির অর্থ হচ্ছে সীসা দিয়ে গড়া। এটা ইসলাম ধর্ম থেকে নেওয়া হয়েছে, ইসলামদের পবিত্র গ্রন্থ থেকে এই নামটি নেওয়া হয়েছে। সীসা দিয়ে গড়া একটি প্রাচীরের অর্থ, অর্থাৎ অভেদ্য প্রাচীর। নিজেদের তো মনে করে ইসলামদের রক্ষাকর্তা মনে করে, এই জন্য ইসলাম গ্রন্থ থেকে তারা নামটা নিয়েছে, এবং তারা মহান কাজ করেছে। সমস্ত ড্রোনগুলো আমাদের মাটিতে এসে দুমড়ে মুচড়ে পড়ে গেছে। যুদ্ধে যায় একমাত্র ওই আসিম মুনির করেছে, শাহবাজ শরীফ করেছে, আর ক্রিকেটার কি নাম, শাহিদ আফ্রিদি। এরা তিনজন যুদ্ধ জয় করেছে, বাকি পাকিস্তানিরা সবাই এদের বিরুদ্ধেই আছে। সম্প্রতি কোন মহিলা দাবাড়ু সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? ফাইট বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 19 বছরের তরুণী দিব্যা দেশমুখ। ঠিক আছে। তিনি হারিয়েছেন কনেরু হাম্পিকে, 38 বছরের কনেরু হাম্পি, ইনিও ভারতীয়। অর্থাৎ দুজনেই ফাইনালিস্ট যারা ছিলেন তারা ভারতীয় ছিলেন, এবং দিব্যা দেশমুখ 19 বছরে মাত্র ছিলেন, ইনি হারিয়ে দিয়েছেন কনেরু হাম্পিকে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।